লকডাউনের সন্ধেবেলা চা খেতে খেতে জি নিউজের সুশান্ত, রিয়া, কঙ্গনা, দীপিকা নিয়ে চোর পুলিশ থ্রিলার দেখে আপনি বেশ ফুরফুরে মেজাজে ছিলেন। তারপর ফেসবুকটা খুলেই মহারাষ্ট্র, পাঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু থেকে খোদ আপনার রাজ্যে লম্বা লম্বা মিছিলের ছবি, ভিডিও। লোকজন চেঁচাচ্ছে, কৌন বানায়া হিন্দুস্তান, ভারত কে মজদুর কিষান। কি ভাবছেন সবেতেই কেন এত চেঁচামেচি এদের? সেপ্টেম্বরের 20 তারিখে না হয় খানিকটা জবরদস্তি হয়ে গেছে লোকসভা, রাজ্যসভায়, না হয় বিলের বিরোধিতা করা সাংসদদের সাসপেন্ড করেই কৃষি ক্ষেত্রে গোটা তিনেক বিল পাশ করানো হয়েছে। সাথে সাথেই এত হইচইয়ের কি ছিল? সত্যিই তো, এত হইচই কি জন্য? আর মিছিলগুলোর লেংথ তো নেহাত কম না। এত মানুষ আপত্তি জানাচ্ছেন কি কারণে? আসুন দেখেই নিয়ে একটু কি আছে বিলগুলোতে, আপত্তির কারণই বা কি। এক, অত্যাবশ্যকীয় পণ্য সংক্রান্ত আইনের সংশোধনী, দ্য এসেনশিয়াল কমোডিটিজ অ্যামেন্ডমেন্ট বিল। আসুন আগে দেখে নিই এই সংশোধনী পাশ হবার আগে পরিস্থিতি কি ছিল। 1955 সাল নাগাদ ভারতের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসের অভাব চরমে ওঠে। মজুতদাররা টন টন নিত্য প্রয়োজনীয় সামগ্রী মজুত করে বাজারে এই সব জিনিসের চূড়ান্ত ক্রাইসিস তৈরি করে। সেই সময়েই অত্যাবশ্যকীয় পণ্য সংক্রান্ত আইন পাশ করা হয়েছিল। এই আইনে অনেকগুলো সামগ্রীকে অত্যাবশ্যকীয় পণ্য বলে ঘোষণা করা হয়। আইনে বলা হয় এই পণ্য সংগ্রহের জন্য সরকার বাজারে প্রবেশ করবে এবং কৃষকের কাছ থেকে ফসল কিনে গণবন্টন ব্যবস্থার মাধ্যমে আপনার আমার কাছে সঠিক মূল্যে সরবরাহ নিশ্চিত করবে। মজুতের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয় যাতে তার উপরে কেউ কালোবাজারি করে মজুত না করতে পারে। এখন চলতি মাসের এই সংশোধনীতে কি হলো? বর্তমান সংশোধনীতে এই দুটো ব্যবস্থাই বাতিল করে দিয়েছে মোদী সরকার। প্রথমত, চাল, ডাল, আটা, আলু, চিনি, পেঁয়াজ, ভোজ্য তেল, তেল বীজের মতো 20 টাকার বেশি কমোডিটি অত্যাবশ্যকীয় পণ্যের তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছে। তার মানে কি? বাজারে এই জিনিসগুলোর ক্রাইসিস তৈরি হলে দায়িত্ব নিয়ে সেগুলো বাজার থেকে সংগ্রহ করে সাধারণ মানুষের হাতে সঠিক মূল্যে পৌঁছে দেওয়ার দায় সরকার নিজের কাঁধ থেকে ঝেড়ে ফেলল। দ্বিতীয়ত, মজুতের আপার লিমিট তুলে দিল। আগে ছোট ছোট আড়তদাররা অল্প পরিমাণ জিনিস মজুত করতে পারত। এবার যে কেউ বাজারে এসে লক্ষ লক্ষ টন পণ্য মজুত করবে, কেউ আটকাতে পারবে না। নিশ্চয়ই বুঝতে পারছেন কেন এই নিয়ে এত শোরগোল। দৃশ্যটা ভাবুন, এখন যত ইচ্ছে মজুত করা তো যাবে, কিন্তু করবে কে? আপনার আমার মতো ছাপোষা সাধারণ মানুষ, নাকি গরিব চাষি? আসলে মজুত করবে তারাই যাদের মজুত করার মতো পকেটের জোর আছে, ব্যাংকে ব্যালেন্স আছে, পরিকাঠামো আছে। মোদ্দা কথায় কর্পোরেট। মোদিজির পিয়ারের আদানি আম্বানিরা গ্রামের কৃষকদের থেকে ইচ্ছে মতো কম দামে টন টন শস্য কিনবে। তার দাম বা পরিমাণ কোনোটাই সরকার আর দেখবে না। বাজার থেকে এই সব শস্য কিনে নিজেদের কাছে মজুত করে বাজারে কৃত্রিম অভাব তৈরি করবে কর্পোরেটরা। ব্যাস, এই অভাবের ফলে বাজারে এই সব জিনিসের দাম বাড়বে চটচট করে। তখন সেই চড়া দামে এই জিনিসগুলো বিক্রি করে আরো একটা কি দুটো বিলিয়নিয়ার তৈরি হবে ভারতে। টাকাটা কোত্থেকে কোথায় যাবে বলুন তো? হ্যাঁ, আপনার আমার পকেট থেকে আদানি আম্বানির পকেটে, এই হাফ স্যালারির বাজারেও। কৃষি বাজার ও বিপণন সংক্রান্ত আইন, দ্য ফার্মার্স প্রডিউস ট্রেড অ্যান্ড কমার্স প্রমোশন অ্যান্ড ফ্যাসিলিটেশন বিল 2020। আসুন
ব্যাকগ্রাউন্ডটা আগে দেখে নিই। এতদিন ধরে কৃষকরা তাদের ফসল কৃষক মান্ডিতে বিক্রির জন্য নিয়ে যেতেন। এখানে কৃষক তাদের ফসল নিয়ে নির্দিষ্ট দামে বিক্রি করতে পারতেন এবং মান্ডিতে লিস্টেড ক্রেতাদের কাছে বিক্রি করতেন। আমাদের দেশের বিভিন্ন রাজ্যে সেই সব রাজ্যের সরকার নিয়ন্ত্রিত মোট মান্ডির সংখ্যা ৭,৫৫৭। খুব বেশি অবশ্য নয়। তাছাড়া মান্ডিগুলোতে বেশ কিছু দুর্নীতির অভিযোগও মাঝে মধ্যেই আসত। কিন্তু তা সত্ত্বেও মান্ডির মতো একটা সরকার নিয়ন্ত্রিত সিস্টেমে কৃষকদের পক্ষে একজোট হয়ে কালেকটিভ বার্গেনিং করা তুলনামূলক সহজ হতো। তাছাড়া এগ্রিকালচারাল প্রডিউস মার্কেট কমিটি বা এপিএমসি আইন অনুযায়ী সরকার প্রতি বছর কয়েকটি ফসলের জন্য এমএসপি বা মিনিমাম সাপোর্ট প্রাইস ঘোষণা করত। যদিও সেই দামে বেশিরভাগ সময় খরচের চেয়ে কমই হতো, তবু বেশ কিছু কৃষক সেই দামে মান্ডিতে বিক্রি করতেন অথবা সরকার সেই দামে কিনে নিত। মন্দের ভালো আর কি। নতুন বিলে কি হলো? এখন এপিএমসি বাজারগুলোর গণতান্ত্রিক সংস্কারের বদলে সরকার বলে দিল এপিএমসি বাজারের বাইরে বেসরকারি সংস্থা নিজস্ব বাজার চালাতে পারবে। কৃষকদের আর মান্ডিতে যেতে হবে না, সরাসরি তারা ব্যবসায়ীদের কাছে বিক্রি করতে পারবে। দর কষাকষির মাধ্যমে ফসলের বেশি দাম পাবে। সংশোধনী আইনে নেই এমএসপির কোনো উল্লেখ। এছাড়া বেসরকারি ই কমার্সেরও ছাড়পত্র দেওয়া হলো। প্রাইভেট মার্কেটগুলোকে আর রাজ্য সরকারের কাছে কোনো লাইসেন্স ফি বা ট্যাক্স দিতে হবে না। তাহলেই বুঝুন কেন বিরোধিতা। পশ্চিমবঙ্গে না হলেও পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান সহ অন্যান্য রাজ্যগুলোতে মান্ডিগুলো যথেষ্ট সক্রিয়। এখন যা দাঁড়ালো তাতে বড় প্রাইভেট সংস্থাগুলো শুরুর দিকে সাধু সেজে বেনিফিট দিয়ে ফসল উৎপাদনকারী কৃষকদের টেনে আনবে প্রাইভেট মার্কেট। অল্প কিছুদিনের মধ্যেই প্রতিযোগিতায় টিকতে না পেরে বন্ধ হয়ে যাবার মুখে পড়বে মান্ডিগুলো। ব্যাস, একবার রাস্তা সাফ হয়ে গেলেই খেলা শুরু করবে প্রাইভেট মার্কেট। এমএসপি বা ন্যূনতম সহায়ক মূল্যের কোনো উল্লেখ না থাকায় খাদ্য ব্যবসায়ীরা ইচ্ছে মতো দামে কৃষকদের থেকে ফসল কিনতে পারে। আর দর কষাকষি, দেশের ৮৬% কৃষক ২ হেক্টরেরও কম জমির মালিক। হতদরিদ্র চাষিরা প্রাইভেট সংস্থা ধুরন্ধর ব্যবসায়ীদের সামনে দর কষাকষিতে টিকতে পারবেন? আমাদের রাজ্যে আবার একা মোদিতে রক্ষা নেই, মমতাও তার দোসর। এখানে কোনো কালেই মান্ডি কনসেপ্টটা ছিল না। তার বদলে ছিল সরকার নিয়ন্ত্রিত ২২টি রেগুলেটেড মার্কেট কমিটি এবং তার আওতায় ১০৯টি চেকপোস্ট, যেগুলি অনেকটাই মান্ডির নিয়মে পরিচালিত হতো। আর আছে হাট। আগে হাটে কৃষকরা একসাথে দর কষাকষির সুযোগ পেতেন, কিন্তু তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর এই হাটগুলো একচ্ছত্রভাবে ফোড়েদের কবজায়। তৃণমূল নেতাদের দাদাগিরিতে কৃষকরা ফোড়েদের বেঁধে দেওয়া দামেই সেখানে ফসল বিক্রি করতে বাধ্য হচ্ছেন। আর গত 18ই মার্চ মোদির থেকেও এক কদম এগিয়ে মোদির পথে হেঁটেই এই রেগুলেটেড মার্কেট কমিটি এবং চেকপোস্টগুলোকে গুটিয়ে দিয়েছে মমতা ব্যানার্জির সরকার। তার জায়গায় নামমাত্র লাইসেন্স ফির বিনিময়ে বড় বড় ব্যবসায়ী এবং কর্পোরেটদের সামনে রাজ্যের কৃষি বাজার খুলে দেওয়া হয়েছে। কৃষি পণ্য নিয়ে ফাটকা কারবারের জন্য তাদের হাতে তুলে দেওয়া হয়েছে ইলেকট্রনিক ট্রেডিং এর সুযোগ। ফলে গোদের ওপর বিষ ফোড়ার মতো আমাদের রাজ্যে কৃষকদের দ্বিগুণ সর্বনাশ। কি বলছেন? চালু হবার আগেই কিভাবে এসব প্রেডিক্ট করা হচ্ছে? চালু তো আছে অলরেডি। মান্ডি তুলে দিয়ে প্রাইভেট মার্কেট তৈরির মডেল বিহারে 2006 থেকেই চালু। ফলাফল, বিহারের একজন কৃষকের গড় মাসিক আয় ৩৫৩৮ টাকা, যা দেশের কৃষকদের মাসিক গড় আয় ৬৪২৬ টাকার তুলনায় ৪৫% কম। আর দেশের যে ২ রাজ্যে মান্ডির রমরমা, সেই পাঞ্জাব ও হরিয়ানাতে কৃষকদের গড় মাসিক আয় যথাক্রমে ১৮,০০০ টাকা এবং ১৪,০০০ টাকা। ২০১৪ লোকসভা ভোটের ইস্তেহারে স্বামীনাথন কমিশনের সুপারিশ মেনে উৎপাদন খরচের ১.৫ গুণ দামে চাষির থেকে ফসল কেনার প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদিজি। আজ ১.৫ গুণ তো কোন ছাড়, চলতি ব্যবস্থায় যেটুকু সুযোগ কৃষক পেতেন সেটুকুও কেড়ে নিল সরকার।
সর্বনাশ তো শুধু কৃষকের নয়, সাথে গরিব মানুষেরও ক্ষতি। কারণ কেন্দ্রের এই পদক্ষেপে দেশের গণবন্টন ব্যবস্থাও ভেঙে পড়বে। ভাবছেন এ আবার কি? একটু ভাবার চেষ্টা করুন। সরকার বা এফসিআই রেশনে সরবরাহ করার জন্য চাল, ডাল, গম পেত কোন জায়গা থেকে? এই মান্ডি বা সরকার নিয়ন্ত্রিত বাজারগুলিতে ন্যূনতম সহায়ক মূল্যের মাধ্যমে সরকার কৃষকদের থেকে যে শস্য কিনত, সেই শস্যই যেত এফসিআই এর গুদামে, তারপর সেখান থেকে রেশনে। এখন না থাকবে মান্ডি, না থাকবে কৃষকদের জন্য সহায়ক মূল্যের বালাই। সরকার এবারে কর্পোরেটদের থেকেই তাদের ঠিক করা দামে শস্য কিনতে বাধ্য হবে। সরকার আগের থেকে বেশি দামে শস্য কিনবে আর রেশনের মাধ্যমে আগের দামেই তা দেবে। এটা কি কখনোই সম্ভব? ফলে কি ঘটতে চলেছে তা বুঝতেই পারছেন। টার্গেট শুধু কৃষকরা নন, টার্গেট কিন্তু আপনিও। কৃষি পণ্যের মূল্য নির্ধারণের আইন, দ্য ফার্মার্স এম্পাওয়ারমেন্ট অ্যান্ড প্রোটেকশন এগ্রিমেন্ট অফ প্রাইস অ্যাসুরেন্স সার্ভিসেস বিল 2020, গাল ভরা একখানা নামই। বিলের সুপারফিশিয়াল সামারি, কর্পোরেটরা জমি চাষ করতে আসবে। ভেঙে বললে প্রস্তাবিত এই আইনটি চুক্তিভিত্তিক চাষ বা কন্ট্রাক্ট ফার্মিং সম্পর্কে। এতে বলা হয়েছে কন্ট্রাক্ট ফার্মিং এ চাষের দাম দিতেই হবে, কিন্তু সঠিক মূল্যের কোনো নামগন্ধ নেই। ল্যাজে গোবরে হওয়া প্রতিটি মাস্টার স্ট্রোক ঘোষণার আগে যেমন হয় আর তেমনি এবারেও মোদিজির দাবি এই আইনে নাকি কৃষককে শক্তিশালী করা হবে এবং তাকে দেওয়া হবে যথাযথ সুরক্ষা। সত্যি কি সুরক্ষা আর এম্পাওয়ারমেন্ট, নাকি ঘুরিয়ে কৃষককে কৃতদাসে পরিণত করার প্রক্রিয়া, কন্ট্রাক্ট ফার্মিং কে অবাধ করার চেষ্টা? প্রথমত, ঝানু কর্পোরেট হাঙ্গরদের সাথে গ্রামের ছোট কৃষকদের চুক্তি হওয়ার সময় কার শর্ত আখেরে দাঁড়াবে আর কাকে বেকুব বানানো হবে তা পোগো চ্যানেল দেখা বাচ্চাও বলতে পারে। আর চুক্তি স্বাক্ষর হবার পর ওই সময়টুকুর জন্য জমির মালিক কর্পোরেট, চুক্তি মতো সে চাষিকে সার, বীজ, কীটনাশক তাদের খুশি মতো দামে কিনতে বাধ্য। কৃষক তার ঘাম ঝরানো ফসল সেই মালিককেই বিক্রি করতে বাধ্য থাকে, অবশ্যই মালিকের ঠিক করে দেওয়া দাম। চুক্তিতে এও থাকবে ফসলের কোয়ালিটি উন্নত না হলে সেই ফসল মালিক কিনবে না। সেক্ষেত্রে চাষি বাধ্য হবে সেই ফসল ফেলে দিতে, কেননা অন্যত্র বিক্রি করা চুক্তি অনুযায়ী বারণ। কি বুঝছেন? নীল দর্পণ রিভিজিটেড। একটা তথ্য দিই, আমেরিকায় 1960 থেকেই চালু আছে প্রাইভেট কন্ট্রাক্ট ফার্মিং এর মডেল। আর সে দেশের সরকারি রিপোর্ট বলছে 1960-এর পর থেকে ধারাবাহিকভাবে কমেছে কৃষকদের আয়, বেড়েছে কৃষিক্ষেত্রে সম্মিলিত ঋণের পরিমাণ, বর্তমানে প্রায় $425 বিলিয়ন, বেড়েছে কৃষকদের মধ্যে আত্মহত্যার প্রবণতা, আমেরিকার সাধারণ নাগরিকদের তুলনায় 45% বেশি। ইউরোপের কৃষি ব্যবস্থাও দাঁড়িয়ে আছে প্রাইভেট মার্কেটের জোরে? না, বরং ফি বছরে সরকারের $100 বিলিয়ন ভর্তুকির সৌজন্যেই। শুনে রাখুন, আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংকের ফতোয়া মেনে কৃষক ভিত্তিক কৃষিকে লাটে তুলে দিয়ে কর্পোরেট ভিত্তিক কৃষি চালু করাই মোদী সরকারের লক্ষ্য। স্বাধীন কৃষিজীবী থেকে এগ্রি বিজনেসের নাগপাশে স্বাধীনতার ছিটে ফোটাও না থাকা কৃষি মজুরে পরিণত হতে হবে আমার আপনার অন্নদাতাদের। এটাই এই আইনের এন্ড প্রোডাক্ট। ও হ্যাঁ, বাই প্রোডাক্ট অবশ্যই আছে, আর সেখানে টার্গেট আবার আপনি। কর্পোরেট হাউস দাতাকর্ণ নয়, তার একমাত্র লক্ষ্য নিজের মুনাফা। তাদের ইচ্ছে হলে তারা খাদ্যশস্য চাষের বদলে বেশি টাকার লোভে তুলো, রবার ইত্যাদি বাণিজ্যিক ফসল উৎপাদনে বাধ্য করতে পারে চাষিকে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা নষ্ট হলে এক মুঠো চালের জন্য হাহাকার করে বেড়াতে হবে সবাইকে, হ্যাঁ আপনাকেও। আইটি সেল অবশ্য তখন হোয়াটসঅ্যাপে হিন্দু মুসলিম খেলা শেখাবে আপনাকে, আর রিপাবলিক টিভি, জি নিউজ,
জাস্টিস ফর সুশান্ত হ্যাশট্যাগে গিলিগিলি ছু ম্যাজিকে বদলে দেবে ভোট ফর নমো হ্যাশট্যাগ। অর্ণব গোস্বামী সুধীর চৌধুরীর স্টুডিওতে বসে অশিক্ষিত ভাঁড়ের মতো চ্যাংরামো মারবে, মুকেশ আম্বানি বিশ্বের ধনীদের লিস্টে 4 থেকে 3 নম্বর উঠবে, আর আপনি ব্যাগ ভর্তি টাকা নিয়ে বাজারে গিয়ে ফিরবেন পকেট ভর্তি সবজি। আসলে খতরে মে হ্যাঁ আপনি, আমি খতরে মে গোটা দেশ। সময় থাকতে সতর্ক হন, এক্ষুনি মিছিলে যেতে হবে না, ভাবুন, জাস্ট ভাবুন, ডেটাগুলো নিন, বিলের কথাগুলো নিন, বিরোধিতার পয়েন্টগুলো নিন, ঠিক ভুল আপনিই বিচার করে নেবেন। দেশটা আমাদের সবার, গদি মিডিয়া আর মোদির পোষ্য ব্যবসায়ীদের বাপের জায়গির নয়।